হাই স্টুডেন্ট, আজকে যে ক্লাসটা নিতে যাব সেটা হচ্ছে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসি 3। টপিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড দাতাত, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এবং দাতাতের যে সম্পর্ক সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দাতাত আলোচনা করতে গেলে যে তার প্রারম্ভিক পর্ব, যে কী করে তার সূচনা। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে যে একটা নতুন ভাষা যার প্রয়োগ ব্যাপক আকারে হয়েছিল এবং তার উপর ভিত্তি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে ঘটনাবলী, তার যে প্রভাব তার উপর ডিপেন্ড করেই হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি ঠান্ডা লড়াই। দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যে লড়াই, যে কূটনৈতিক বলা যায়, যেখানে কোনো অস্ত্র শস্ত্রের লড়াই ছিল না, যে ঠান্ডা লড়াই, তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রবাহগুলি কিন্তু এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো আমরা জানি যে ঠান্ডা লড়াইয়ের রাজনীতির চরিত্র ও গতিধারা কোনো একটি বিশেষ খাতে এককভাবে কিন্তু সেটা কখনো প্রবাহিত হয়নি। ঠান্ডা লড়াইয়ের যে দুটি মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা লড়াই, তার তীব্রতা কখনো বেড়েছে, আবার কখনো তাদের মধ্যে তীব্রতা কমেছে বা প্রশমিত হয়েছে। আবার তাদের মধ্যে কিন্তু কখনো কখনো কোনো সময় গিয়ে একটা মৌখিক আলাপ আলোচনার যে একটা বাতাবরণ, সেটারও কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু ঠান্ডা লড়াইয়ের যে প্রবাহ, ঠান্ডা লড়াইয়ের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু অব্যাহত ছিল। এবং ঠান্ডা লড়াই রাজনীতি দুই মহাশক্তিধর যে রাষ্ট্র, তাদের সম্পর্ককে কেন্দ্র করে কিন্তু পরিচালিত হয়েছিল। তবে এই যে সম্পর্ক, যে দুটো রাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা লড়াইজনিত যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যেও কিন্তু প্রতিবন্ধকতার পাশাপাশি দুটো রাষ্ট্রের মধ্যে কিন্তু সহাবস্থানমূলক যে প্রবণতা, সহাবস্থানমূলক যে মনোভাব, তার প্রবণতাও কিন্তু সেখানে কিন্তু দেখা যায়। আমরা জানি ঠান্ডা লড়াইয়ের প্রথম 20 বছর, ঠান্ডা লড়াই শুরু হওয়ার প্রথম 20 বছর যে যে এই দুটি রাষ্ট্রের মধ্যে যে সংকট, দুটি রাষ্ট্রের মধ্যে যে একটা যে তীব্রতা, সেটা ব্যাপক আকার ধারণ করেছিল। এবং তার চূড়ান্ত পরিণতি যদি আমরা বলি, সেটা ভিয়েতনাম সংকটে আমরা ব্যাপকভাবে এটা লক্ষ্য করি। ভিয়েতনাম সংকটে কিন্তু যে এর রেষারেষি বা ঠান্ডা লড়াইয়ের যে উত্তেজনা, সেটা কিন্তু প্রবল আকার ধারণ করেছিল। আবার অন্যদিকে এটাও ঠিক যে 60-এর দশকের শেষ দিক থেকে প্রায় 10 বছর ধরে দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে সম্পর্কের মধ্যে আবার স্বাভাবিক পরিবেশেরও সৃষ্টি হচ্ছে। এই যে এই পরিবর্তিত স্বাভাবিক বা সহাবস্থানমূলক পরিবেশ সৃষ্টির যে প্রবণতা, হ্যাঁ, এই প্রবণতাকেই কিন্তু আমরা দাতাত বলে থাকি। দাতাত অর্থাৎ দাতাত হচ্ছে একটা ফরাসি শব্দ, যার অর্থ হলো উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ দুটো রাষ্ট্রের মধ্যে যে রেষারেষি, দুটো রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে একটা নতুন ধরনের সহাবস্থানমূলক বন্ধুত্বপূর্ণ অবস্থান বা নীতি গ্রহণের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু আমরা দাতাতে প্রথম লক্ষ্য করছি। এবং আমরা জানি এই ফরাসি শব্দটি 1950-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্ট দা গল এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তো যাকে তো দাতাত ঠিক কখন শুরু হয়েছিল, তো এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপক মতপার্থক্য চলছে বা আছে। কেউ কেউ মনে করেন যে 50-এর দশকের মাঝামাঝি থেকে দাতাদের সূচনা। হ্যাঁ, এ নিয়েও যদিও নানা ধরনের বিতর্ক রয়েছে, তবে অধিকাংশ বিশেষজ্ঞই মনে করেন যে 1962 খ্রিস্টাব্দে যখন ক্ষেপণাস্ত্র সংকটের সূচনা, সেই সময় উভয় পক্ষই এক ধরনের মনোভাব গ্রহণ করেছিল। সেটা কি? সেটা হচ্ছে সংকট। সেটা হচ্ছে সংকট বৃহত্তর আকার ধারণ যাতে না করে, সংকট বৃহত্তর আকার ধারণ করতে না পারে, সেই সময় তাদের মধ্যে একটি জাতীয় অবস্থান কি, যে লড়াই নয়, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা। এই যে ধারণাটা, এই যে ঘটনাটি, এই ঘটনাই হচ্ছে দাতাত
রক্তের একটা প্রবাহ বা এই ঘটনাটাই হচ্ছে একটা দাতাতের সূচনা করেছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। আমরা জানি 1969 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি তার এরা অফ নেগোটিয়েশন বা সেটা কি আলাপ আলোচনার যুগ, সেটা যে আলাপ আলোচনার যুগ সেই বিষয়টি তিনি ঘোষণা করেছিলেন। হ্যাঁ, তাদের মধ্যে নানা ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছিল। শুধু তাই নয়, 1971-73 খ্রিস্টাব্দের মধ্যে নিক্সন ব্রেজনেভ আলাপ আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, মস্কো যাওয়ার পথে হেনরি কিসিঞ্জার, মার্কিন রাষ্ট্রপতি হেনরি কিসিঞ্জার অত্যন্ত উচ্ছ্বাসবশত নানা ধরনের পজিটিভ বা নানা ধরনের তাদের মধ্যে আলাপ আলোচনার সূচক মন্তব্য করেছিলেন, যার ভিত্তিতে 1970-এর দশক থেকে কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে একটা পরিবর্তন, যে ঠান্ডা লড়াইজনিত যে উত্তেজনা, সেখানে একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি হয়েছিল, যেটাকে কিন্তু আমরা দাতাত বলে আমরা মনে করি। তো এই দাতাত যে যে হুট করে আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে যে দ্বন্দ্ব, যে ঠান্ডা লড়াইজনিত যে পরিস্থিতি, তার মধ্যে হুট করে কী করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া যে দাতাতের অর্থাৎ দুটো রাষ্ট্রের মধ্যে সহাবস্থানমূলক পরিবেশ বা বন্ধুত্বের পরিবেশ সৃষ্টি করার যে প্রয়োজনীয়তা, সেটা কেন ভাবছে তারা, কেন দেখা দিচ্ছে? তো হুট করে তো এর একটা পরিবর্তনের ভাবে তো আসতে পারে না আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে। তো এর পিছনে কিন্তু নানা ধরনের কারণ ছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন একদিকে দাতাদের কথা ভাবতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনি কিন্তু অন্যদিকেও কিন্তু সোভিয়েত রাশিয়া দাতাদের কথা ভাবতে বাধ্য হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরপর থেকে 1970-এর দশকের পর থেকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু অবশ্যই দাতাতের উপর ডিপেন্ড করে বা দাতাতজনিত যে পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, তার উপর ডিপেন্ড করেই কিন্তু তার সূচনা হয়েছিল। তো এই আমেরিকা যুক্তরাষ্ট্র কেন দাতাদের কথা ভাবতে বাধ্য হলো? তো প্রথমেই আমরা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কিছু সমস্যা, যে বিশেষ করে অর্থনৈতিক চাপ ও বাধ্যবাধকতা ছিল, যার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দাতাত এর জন্য দায়ী ছিল বা দাতাদের কথা ভাবতে তারা বাধ্য হয়েছিল। প্রথমত যদি বলা যায় যে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতা, প্রাধান্য বিস্তারে মার্কিন নীতি সম্পর্কে মার্কিনীদের অর্থাৎ মার্কিন যে মানুষ, তাদেরই সন্দিহান করেছিল তাদের বৈদেশিক নীতি সম্পর্কে। শুধু তাই নয়, তৃতীয় বিশ্ব এবং জোট নিরপেক্ষতার পাল্টা চাপ, তৃতীয় বিশ্ব এবং জোট নিরপেক্ষতা নীতি সে সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তার যে পাল্টা চাপ, সেটা আমেরিকার ওপর কিন্তু ব্যাপকভাবে চলে এসেছে, যার জন্য কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু একমাত্র সোভিয়েত রাশিয়ার সঙ্গে যে তার দ্বন্দ্ব, সেটাকে তিনি আর দীর্ঘস্থায়ী করতে চাননি। তার জন্য কিন্তু সেও আমেরিকা যুক্তরাষ্ট্র দাতাদের কথা ভাবতে বাধ্য হয়েছিল। আবার এটাও ঠিক যে তৃতীয় বিশ্বে মূলধন লগ্নি করার ব্যাপারে ইউরোপ ক্রমশ আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েছিল ইউরোপ আমেরিকার। তারা তৈরি করতে চেয়েছিল একটা কমন মার্কেট, যার জন্য কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দাতাদের দিকে এগোতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, অর্থনৈতিক দিক দিয়ে জাপান আমেরিকার জোরালো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। শুধু এশিয়া নয়, ইউরোপেও জাপান আমেরিকাকে বিভিন্নভাবে টক্কর দিতে শুরু করেছিল। আমেরিকা বাধ্য হয়ে কিন্তু একতরফা নীতি থেকে সেও কিন্তু সরে আসতে বাধ্য হচ্ছিল আস্তে আস্তে। শুধু তাই নয়, আমেরিকার যে ইসরায়েলের প্রতি যে সমর্থনের নীতি, সেটা আরব জগতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। অর্থাৎ ইত্যাদি একাধিক কারণ আমেরিকা 1970-এর দশকে কিন্তু একাধিকভাবে সে নানা ধরনের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা তার সমস্যার সৃষ্টির দরুন সে কিন্তু বাধ্য হয়ে কিন্তু সোভিয়েত রাশিয়ার সঙ্গে যে তার ঠান্ডা লড়াইজনিত যে দীর্ঘমেয়াদী যে তার যে লড়াই, সেখান থেকে সরে এসে উভয়ের মধ্যে একটা আলাপ আলোচনার পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু আমেরিকাও মোটামুটিভাবে একটা প্রস্তুতি নিচ্ছে। ঠিক একইভাবে দাতাদের প্রক্রিয়া চালু করতে বা দাতাতের যে ধারণা, এটা কিন্তু সোভিয়েত রাশিয়াকেও ভাবিয়ে তুলেছিল এবং সোভিয়েত রাশিয়াও সেক্ষেত্রে কিন্তু বাধ্য হয়েছিল যে দাতাত বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বা একটা তাদের মধ্যে একটা মানে মিটমাট বা সহাবস্থানমূলক পরিবেশ বা আলোচনা চালু করার ব্যাপারে তারাও কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল। এই আমেরিকা যুক্তরাষ্ট্রের মতন সোভিয়েত রাশিয়াও যে ভাবলো কেন, দাতাদেরকে নিয়ে এত ভাবছে কেন তারাও ভাবছে এই কারণেই যে আমরা জানি যে
পূর্ব ইউরোপের পরিস্থিতি 1970-এর দশকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সোভিয়েত রাশিয়ার পক্ষে, সেটা কিন্তু মোটেই কিন্তু মঙ্গলজনক ছিল না। আমরা জানি সমাজতান্ত্রিক সমাজের মধ্যে বিরোধ, পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক সমাজের মধ্যে যে বিরোধ দেখা দিচ্ছে, সেই বিরোধের উপর বিরোধ, সেই সমাজতান্ত্রিক ভাবধারার মধ্যে যে ভাঙ্গন, সেই সোভিয়েত নেতৃত্বকে কিন্তু ব্যাপকভাবে তারা ভাবিয়ে তুলেছিল। এবং আমরা জানি যে স্তালিন প্রয়াত হলে বা স্টালিন মারা যাওয়ার পর ক্ষমতায় প্রতিষ্ঠিত হন ক্রুশ্চেভ, এবং তার যে নিস্তালিনীকরণ নীতি, অর্থাৎ স্তালিনের যে নীতির যে পরিবর্তন ঘটা, সেই পরিবর্তনের সূত্র ধরেই কিন্তু পূর্ব ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলির উপর সোভিয়েত নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে বা শিথিল হয়ে গিয়েছিল। সেই সঙ্গে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিরোধ ক্রমশই বাড়তে থাকে। এমতাবস্থায় সোভিয়েত ইউনিয়নও আরও অস্বস্তিতে পড়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি মানে সোভিয়েত ইউনিয়নকে অস্বস্তিতে ফেলার জন্য সে সময় আবার আমেরিকা চীনের প্রতি আগ্রহ দেখাতে শুরু করছে। এবার আমেরিকা চীনের প্রতি যখন আগ্রহ দেখাতে শুরু করছে, ঠিক এই পরিস্থিতিতে কিন্তু সোভিয়েত ইউনিয়নও দুটো রাষ্ট্রের সঙ্গে বিরোধে না গিয়ে তারা কিন্তু আমেরিকার সঙ্গে সহাবস্থানমূলক বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার কথা কিন্তু তারাও ভাবছে। এই পরিস্থিতিতে কিন্তু সোভিয়েত রাশিয়াও কিন্তু দাতাত এর মানে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিল। তবে প্রকৃত অর্থে দাতাদের সূচনা যদি আমরা বলি, প্রকৃত অর্থে দাতাদের সূচনা কোন কোন প্রেক্ষাপটে, হ্যাঁ, আমরা সেটা সবাই জানি। প্রকৃত অর্থে দাতাত এর সূত্রপাত হয়েছিল 1959 সালে, যখন সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ আমেরিকায় সরকারি ভ্রমণে গিয়েছিলেন এবং আন্তরিকতার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি তিনি ঘোষণা করেছিলেন এবং বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে নিরস্ত্রীকরণের পক্ষে জোরালো তিনি সওয়াল করেছিলেন। এবং এবং আমেরিকার এই সময় ক্যাম্প ডেভিডে একটা কি বলে ক্রুশ্চেভ ও মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে দ্বিপাক্ষিক চুক্তি আলাপ আলোচনার উপর জোর দেওয়া হয় এবং যুদ্ধনীতিকে যথাসম্ভব এড়িয়ে চলার পক্ষে সওয়াল করা হয়। এটাই ছিল দাতাদের সূচনার প্রথম প্রয়াস। এছাড়া 1963 সালে কিউবার সংকটজনক পরিস্থিতি, তিনটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেটা হচ্ছে পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা পিএনটিবিটি চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেখানে কিন্তু যে যুদ্ধনীতি পরিত্যাগ করার একটা পরিপূর্ণ আভাস আমরা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি থেকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। এবং এই ট্রিটিগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু দাতাদের যে চলমান যে প্রক্রিয়া, সেটা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বজুড়ে যে সহাবস্থানমূলক রাজনীতি সেটা তৈরি হয়ে সেটা কিন্তু আরও নতুনভাবে উৎপত্তি হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইজনিত যে সংকট, সেটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকছে। অর্থাৎ দাতাদের সূচনা চলে আসে এবং আন্তর্জাতিক রাজনীতি তার ব্যাপক প্রভাব পড়ে যাচ্ছে। শুধু তাই নয়, মার্কিন রাষ্ট্রপতি নিক্সন, তার নীতিও কিন্তু দাতাদের জন্য ব্যাপকভাবে দায়ী ছিল। এবং নিক্সন ক্ষমতায় আসার অব্যবহিত পরেই তিনি সংঘাত এবং বিরোধের যে দীর্ঘ পর্ব, তার তার পরিবর্তে তিনি আলাপ আলোচনার যে মধ্য দিয়ে যে সমস্যা সমাধানের যে কথা, তিনি ঘোষণা করেছিলেন। শুধু তাই 1972 সালের মে মাসে নিক্সন যখন মস্কো ভ্রমণ, অর্থাৎ রাশিয়াতে তিনি যখন পরিভ্রমণ করছেন সোভিয়েত রাশিয়াতে, তখন সোভিয়েত মার্কিন সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছিল সেই পর্বে। শুধু তাই নয়, ওই সময় ব্রেজনেভ এবং নিক্সন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে হচ্ছে কি সল্ট ওয়ান স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি, সেই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এবং এই দ্বিপাক্ষিক চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু দাতাত এর ইতিহাস একটা পরিপূর্ণ রূপ পাচ্ছে। উভয় রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ধীরে ধীরে কমে এসে কিন্তু উভয় রাষ্ট্রের মধ্যে আবার নতুন বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের নীতি তৈরি হচ্ছে। এবং এর উপর ডিপেন্ড করেই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইজনিত যে সংকট, সেটা ধীরে ধীরে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে দাতাদের প্রবর্তন ঘটিয়ে শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার সম্পর্ক নয়, গোটা ইউরোপ তথা গোটা বিশ্বের রাজনীতির মধ্যে একটা নতুন দিকরেখা, নতুন রূপরেখা তৈরি হচ্ছে। এবং যার উপর ডিপেন্ড করে পরবর্তীকালীন সময়ে কিন্তু আবার একটা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটা নতুন বাতাবরণের সৃষ্টি তৈরি হচ্ছে, যেটার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তীকালীন সময়ের যে রাজনীতি সেটা প্রবাহিত হচ্ছে। ওকে।
এই হচ্ছে দাতাতের পর্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস।